हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, एक गुरुत्वपूर्ण ब्रेकिंग निউজ হচ্ছে ডিএ মামলা নিয়ে। অর্থাৎ আজকে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ছিল, যেখানে এর আগে শুনানি ভিত্তিতে বিভিন্ন তথ্য উঠে আসে। তো আজকে মামলার বর্তমান অবস্থান কি, ভবিষ্যতে বা কী হতে চলেছে, আদৌ কি রাজ্যের সরকারি কর্মচারী বকেয়া ডিএ পাবেন কি পাবেন না, এআইসিপিআই নিয়ে রাজ্যের যে যিনি আইনজীবী কপিল সিব্বল মহাশয়, তিনি আবার কী পদক্ষেপ রাখলেন বা কী বক্তব্য দিলেন, তার সম্পূর্ণ তথ্য আপনার সামনে শেয়ার করবে ভিডিওর মধ্যে দিয়ে। তো তার আগেই বলে রাখি, যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করুন, যাতে করে এই ধরনের সমস্ত নিউজ, কেস আপডেট তথ্য আপনার সামনে তুলে ধরতে পারি। তো বিষয়টা হচ্ছে, আজকে অর্থাৎ 22 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার 12-তে কিন্তু এই মামলার শুনানি ছিল, যেখানে বিচারপতি সঞ্জয় কেরল এই মামলার যে শুনানি, সে শুনানি শুনছিলেন এবং ডিভিশন বেঞ্চের শুনানি আরও একজন বিচারপতি ছিলেন। তো কী কী ঘটেছে তার ডিটেলস ব্যাখ্যা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখুন, আজকে কী হয়েছে না, পশ্চিমবঙ্গ যে ডিএ কেস মামলা, সেটা নিয়ে আলোচনা করার একটু যে আগের ভিত্তিতে সেটা একটু আলোচনা করা যাক। তো পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত যে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলা, সেটা কিন্তু মেনশন শুনানি আজকে ছিল, অর্থাৎ 22 সেপ্টেম্বর 2025 তারিখে সুপ্রিম কোর্টে এটা অনুষ্ঠিত হয়। এই শুনানি ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেখানে রাজ্যের পক্ষ থেকে তাদের লিখিত জমা পেশ করা হয় এবং কর্মীদের পক্ষ থেকে পাল্টা যুক্তি উপস্থাপনের প্রস্তুতির যে কথা, সেটাও কিন্তু জানানো হয় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কেরলের বেঞ্চে এই মামলার যে মেনশনিং, সেটা প্রক্রিয়াটি সম্পন্ন হয়, যা নিয়ে রাজ্য এবং কর্মী উভয়ই কিন্তু এই ক্ষেত্রে তাদের নিজেদের যে জয়ের ক্ষেত্রে একটা আশাবাদী মনোভাব পোষণ করেছেন এখানে। তো কী কী ঘটেছে এখানে আজকে শুনানিতে, তো সুপ্রিম কোর্টে আজকে শুনানির মূল বিষয়বস্তু ছিল যে আজকে শুনানিতে রাজ্যের আইনজীবী যিনি কপিল সিব্বল মহাশয়, যিনি রাজ্যের তরফ থেকে এই ডিএ কেস মামলাতে যুক্তি রাখছিলেন, সেখানে তিনি বলেন যে রাজ্য সরকারের অবস্থান নিয়ে নানান বক্তব্য তুলে ধরেন, যার মধ্যে একটা মূল বিষয় ছিল, সেটা হচ্ছে এআইসিপিআই নিয়ে। অর্থাৎ ওনার মূল বক্তব্য ছিল যে যুক্তির মূল কেন্দ্রবিন্দু ছিল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ এআইসিপিআই মেনে মহার্ঘ ভাতা প্রদানের বিষয়টি নিয়ে। তিনি সুপ্রিম কোর্টে জানান যে দেশের মাত্র 4টি রাজ্য বর্তমানে এআইসিপিআই মেনে মহার্ঘ ভাতা প্রদান করে, একটা বিষয় তিনি রাখেন। দ্বিতীয়, তিনি বলেন এর আগে 10টি রাজ্যকে এআইসিপিআই অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা তা মানেননি। এবং 3 নম্বর, তিনি বলেন রাজ্য সরকার আজ তাদের চূড়ান্ত লিখিত জমা দিয়েছে, যা জমা দেওয়ার শেষ দিন ছিল আজকে। অর্থাৎ আজকে কিন্তু রাজ্য সরকার একটা চূড়ান্ত যে লিখিত, সেটা জমা করেন, সেখানে আদৌ কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে কী মনোভাব পোষণ করেছেন, কত শতাংশ হারে ডিএ দেবে, এআইসিপিআই মেনে ডিএ দেবেন কি দেবেন না, সেটা নিয়েও কিন্তু আজকে চূড়ান্ত যে কাগজপত্র বা লিখিত, সেটা কিন্তু জমা করা হয় সুপ্রিম কোর্টে। তো কপিল সিব্বল মহাশয় মূলত এই উদাহরণগুলির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন যে এআইসিপিআই মেনে ডিএ প্রদান করা সম্ভব, এই সমস্ত রাজ্যের জন্য বাধ্যতামূলক নয়, এটা তিনি কিন্তু প্রথমেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেন। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ডিএ প্রদানের পদ্ধতি অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনামূলকভাবে কিন্তু সামঞ্জস্যপূর্ণ, এটাও কিন্তু তিনি বলেন। তো কর্মচারী সংগঠনের প্রতিক্রিয়া এবং পরবর্তী পদক্ষেপ কী হলো, যখন কপিল সিব্বল মহাশয় স্যার তিনি এই যুক্তিগুলো রাখলেন, তো রাজ্যের আইনজীবী যুক্তির পরে কর্মচারীদের সংগঠনগুলি অর্থাৎ ইউনিটি ফোরাম এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, এই সমস্ত যে বিভিন্ন যে সংগঠনগুলি, তাদের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন করুণানন্দী ম্যাডাম, তিনি তাদের বক্তব্য কিন্তু তুলে ধরেন। তিনি জানান যে রাজ্যের লিখিত জমা পাওয়ার পর তারা 1 সপ্তাহের মধ্যে তাদের পাল্টা যুক্তি এবং লিখিত সাবমিশন আদালতে জমা দেবেন। এটি কর্মীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে একটি দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়েছে। তো কর্মচারীদের পক্ষ থেকে আশা করা হচ্ছে যে তাদের পাল্টা যুক্তিগুলি রাজ্যের দেওয়া যুক্তির বিপক্ষে যথেষ্ট শক্তিশালী হবে এবং তাদের দাবিকে আরও জোরালো করবে। অর্থাৎ এখনও পর্যন্ত যে ডিএ মামলা যে রিজার্ভেশন ছিল, যে মামলাটা রিজার্ভ করে রাখা হয়েছিল, সেটাতে আজকে যে শুনানি, তাতে করে কিন্তু আরও নানান যে প্রশ্ন সেগুলো আসে, যেখানে এআইসিপিআই নিয়ে প্রশ্ন আসে, সেখানে রাজ্য সরকার কোন হারে ডিএ দেবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে। এখানে বিভিন্ন যে সংগঠনগুলির তরফ থেকে আইনজীবী ছিলেন তিনি বক্তব্য রাখলেন, রাজ্যের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনিও বক্তব্য রাখলেন। এই সমস্ত বিষয়গুলো আজকে যখন ঘটে, তারপরে কি হচ্ছে না, মামলার এক্ষেত্রে বর্তমান অবস্থা কী দেখা দিচ্ছে এবং ভবিষ্যতে বা কী। তো আজকে শুনানি যে মেনশনিং প্রক্রিয়ার পর মামলার রায় আপাতত স্থগিত বা রিজার্ভ করে রাখা হয়েছে। অর্থাৎ এখন শুধুমাত্র চূড়ান্ত রায়ের অপেক্ষা। বিচারপতি সঞ্জয় কেরলের বেঞ্চ খুব অল্প সময়ের জন্য এই শুনানি অনুষ্ঠিত হয়।
রাজ্যের পক্ষ থেকে জমা দেওয়ার পর কর্মীরা তাদের পাল্টা যুক্তি জমা দেবেন এবং তারপরে সুপ্রিম কোর্ট এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করবেন। অর্থাৎ এখনও পর্যন্ত চূড়ান্ত রায় কিন্তু ঘোষণা করেননি। দুই পক্ষের যে যুক্তি পক্ষগুলো সেগুলো লিখিত আকারে জমা করবেন সুপ্রিম কোর্টে। তারপর সেটার বিচার বিবেচনার পর সুপ্রিম কোর্ট যেহেতু মামলাটার যে শুনানি সেটা একটু রিজার্ভ রেখেছে, পরবর্তী ক্ষেত্রে এটা কিন্তু ফাইনাল হিয়ারিং বা ফাইনাল শুনানি সেটা কিন্তু করবেন। তো উভয় পক্ষই এই মামলার নিজেদের জয় নিয়ে যথেষ্ট আশাবাদী। রাজ্য সরকার বিশ্বাস করে যে তাদের উপস্থাপিত যুক্তি এবং অন্যান্য রাজ্যের ডিএ প্রদানের পদ্ধতি উদাহরণ তাদের পক্ষে রায় আনতে সাহায্য করবে। অন্যদিকে ঠিক একইভাবে কর্মচারীরাও তাদের মনে করেন যে তাদের দীর্ঘদিনের যে ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকার তারা কিন্তু ফিরে পাবেন এবং তাদের যে দাবি এবং আদালতের যে পূর্ববর্তী নির্দেশাবলী তাদের পক্ষে কিন্তু রায় এনে দেবে। তো এই মামলার রায় পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর যে আর্থিক ভবিষ্যতের উপর সরাসরি প্রভাব ফেলবে, তাই সকলের চোখ এখন সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের দিকে। তো এটি শুধু আইনি লড়াই নয়, এটি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান এবং অধিকারের সঙ্গে জড়িত একটি গভীর সংবেদনশীল বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো চূড়ান্ত রায় যাই হোক না কেন, এই মামলা নিঃসন্দেহে রাজ্যের প্রশাসনিক ইতিহাসে একটি মাইল ফলকও কিন্তু হয়ে থাকবে বলেও মনে করা হচ্ছে। তো এই ঘটেছে আজকে মামলা, যেখানে কপিল সিব্বাল মহাশয় যে যুক্তিগুলো রাখলেন এবং বিভিন্ন যে সংগঠন চাকরির সংগঠনগুলি রয়েছে তাদের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন অর্থাৎ করুণা নন্দী ম্যাডাম, তিনিও কিন্তু যুক্তি রাখলেন। তো বিভিন্ন তর্ক বিতর্ক ঘটেছে, কিন্তু বেশিক্ষণ ধরে শুনানি হয়নি, কারণ আজকে শুনানির ভিত্তি মূল ছিল যে তাদের যে সাবমিশন কাগজপত্র সেগুলো জমা করা এবং তার পরিপ্রেক্ষিতে কী কী ঘটতে চলেছে সেটা সম্পূর্ণ যাচাই করার পর বিচারপতি তার যে রায়দান, সেই রায়দান কিন্তু বহাল রাখবেন বা রিজার্ভ করে রেখেছেন এবং তারপর চূড়ান্ত রায় যে শুনানি সেটা কিন্তু প্রক্রিয়াটা করবেন। তো এক্ষেত্রে রাজ্য সরকার এআইসিপিআই মেনে আদৌ ডিএ মামলা চলছে সেটাতে 25% হারে ডিএ দেবে কি দেবে না সেটাও কিন্তু একটা বিষয় থাকছে। অপরদিকে রাজ্যের সরকারি কর্মচারীরা জানেন যে হিসাবে এআইসিপিআই বলা হয়েছে এবং যে ডিএ মামলার ক্ষেত্রে যে ভুলগুলো একটার পর একটা ধরা পড়েছে রাজ্য সরকারে, তাতে করে ওনাদের নিশ্চিত জয় বলেও একটা কিন্তু মনে করছেন বিভিন্ন শিক্ষামহল তরফ থেকে। তো যাই হোক, এই ছিল মূল আপডেট। আশা করছি আপনার সামনে যে ভিডিওটা তুলে ধরলাম সকলে উপকৃত হয়েছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকির সাথে শেয়ার করবেন, আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। এই ধরনের সমস্ত নিউজ, কেস আপডেট, বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনার সামনে যথাসময়ে উপস্থাপন করব। আর সাথে সাথে বলে রাখি, এই যে কেস আপডেটগুলো আপনার সামনে শেয়ার করা হচ্ছে সেগুলো যদি আপনারা ডিটেলস পিডিএফ আকারে পেতে চান, তো ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে সকলে যুক্ত হয়ে যাবেন। ওখানে কিন্তু যে কোনো কেস আপডেটের তথ্যগুলো কিন্তু তুলে ধরা হয় বা পিডিএফ আকারে দেওয়া হয়। তো যাই হোক, দেখা যাক এরপর পরবর্তী পদক্ষেপ কী হচ্ছে। রাজ্য সরকার আদৌ কর্মচারীদের বকেয়া ডিএ দিতে পারবেন কি পারবে না সেটাও কিন্তু দেখার বিষয়, এবং পরবর্তী যে রিজার্ভ যে ডেট এখনও পর্যন্ত ঠিক হয়নি কবে এরপর শুনানি হবে, যেহেতু মামলাটা এখন পর্যন্ত স্থগিত রাখা হয়েছে, তো পরবর্তী শুনানির দিকে সকলেই নজর থাকবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কোনো একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, সকল সুস্থ থাকুন, ভালো থাকুন।